আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আপনি আমার বাবাকে ছেড়ে দিন। ১২-১৩ বছরের সেই রোগা পাতলা মেয়েটির গলার স্বর যখনই আদালত কক্ষের ভেতর প্রতিধ্বনিত হল, সেখানে বসে থাকা প্রতিটি মানুষের মুখে এক মুহূর্তের জন্য বিস্ময়, সন্দেহ আর বিদ্রূপের এক মিশ্র রেখা ফুটে উঠল। হ্যাঁ, আদালত কক্ষে তখন তুমুল চাঞ্চল্য। মাথার ওপর ফ্যানের মৃদু আওয়াজ, পুরনো কাঠের বেঞ্চের ক্যাচক্যাচ শব্দ, কাগজের খসখসানি, আর তার মাঝখানে ওই এক মাসুম কণ্ঠস্বর, যা পরিবেশের গাম্ভীর্যের চেয়েও অনেক বড় কথা বলে ফেলেছিল। কাঠগড়ায় দাঁড়িয়েছিল মেয়েটির বাবা, একজন গরিব কবিরাজ। সাধারণ পোশাক, ঝোঁকা কাঁধ, কিন্তু চোখের কোণে তখনও সামান্য কৌতূহল, একটু দুঃখ আর খানিকটা আত্মসম্মান অবশিষ্ট ছিল। তার ওপর অভিযোগ ছিল যে তার দেওয়া জড়িবুটি খেয়ে বিচারকের ছেলে পঙ্গু হয়ে গিয়েছে। বিচারকের চোখে তখন ক্রোধ, মুখ শক্ত, চোয়াল শক্ত করে আটকানো, আঙুলগুলো টেবিলের ওপর হালকা কাঁপছিল। তার ছেলে সামনের সারিতেই হুইল চেয়ারে বসেছিল, দুটো পা একদম আলগা, অসার, পায়ের ওপর মোটা কম্বল জড়ানো, যাতে মানুষের দয়ার দৃষ্টি বেশিক্ষণ টিকে না থাকে। কোর্ট স্টেনোগ্রাফারের হাত মেশিনে চলছিল, উকিলরা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন। কিন্তু মেয়েটির ওই কথার পর যেন সব কিছু ধীর হয়ে গেল। কিছু মানুষ একে অপরের দিকে তাকালো, কেউ কেউ হেসে ফেলল, কেউ ফিসফিস করে বলল, এসব কি বলছে ও? কিন্তু বিচারক হাসলেন না, কারণ তার কাছে আর কোনো আশা বাকি ছিল না। ডাক্তাররা বলে দিয়েছিলেন স্পাইনাল কর্ড ড্যামেজ, খুব কম সুযোগ আছে যে ছেলেটি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে। ফিজিওথেরাপি, ট্রিটমেন্ট, শহরের বড় বড় হাসপাতাল, দেশের নামী ডাক্তার, বিদেশের রিপোর্ট, সবকিছুর শেষে একটাই বাক্য থাকত, আমরা চেষ্টা করতে পারি, গ্যারেন্টি দিতে পারব না। আর এরই মধ্যে কেউ একজন আঙুল তুলে দিয়েছিল ওই গরিব কবিরাজের দিকে। রটে গিয়েছিল এরই দেওয়া জড়িবুটিতে ছেলের অবস্থা খারাপ হয়েছে। আসল কাহিনী কেউ জানত না, কিন্তু অভিযোগ এতটা গুরুতর ছিল যে পুরো শহর বিশ্বাস করে বসেছিল গরিব কবিরাজ ভুল করেছে। সকাল 11টায় আদালতের দরজা খুলল। মানুষজন উঠে দাঁড়াল। চেয়ারের খটখট শব্দ, জুতোর আওয়াজ আর ফিসফাস সব একসাথে মিলেমিশে একাকার। একটি রোগা গরিব মেয়ে ভেতরে এলো। গায়ের কুর্তাটা সামান্য ময়লা, বিনুনিতে ফিতে পর্যন্ত নেই, পায়ে ঘষা চটি, হাতে একটা ছেঁড়া থলে। চোখের কোণে ভয় থাকলেও গলায় ছিল অসীম সাহস। সে বিচারকের দিকে সরাসরি তাকাল, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই বলল, আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আমার বাবাকে ছেড়ে দিন। আদালতে উপস্থিত অনেকেই অট্টহাসি হেসে উঠল। এক উকিল, যে আবিও অনেকবার টিপ্পনি কেটেছে, সে বলল, মাই লর্ড, এই মেয়েটি আপনাকে বোকা বানাচ্ছে। বিপক্ষ দলের অন্য এক উকিল হেসে বলল, যার বাবা পানস্ত করেছে সেই এখন ঠিক করবে। এ তো সিনেমার চেয়েও বড় ড্রামা হয়ে গেল মাই লর্ড। পেছনের বেঞ্চে বসা দুই যুবক মোবাইলে মিমস বানানোর কথা ভাবতে লাগল। গরিব কবিরাজের মেয়ে আদালতে এই কথা বলেছে। কিন্তু বিচারক চুপ ছিলেন। তিনি তার ছেলের দিকে তাকালেন, হুইল চেয়ারে বসে থাকা, মাটির দিকে তাকিয়ে থাকা এক বিষণ্ণ ছেলে। তার চোখের নিচে কালো দাগ, মুখে এক গভীর শূন্যতা। বিচারকের কাছে আদালত কক্ষের সমস্ত হাসি যেন বহু দূর থেকে আসা কোনো আওয়াজ মনে হতে লাগল। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি ভয় পেয়ে ওড়নার কোণ ধরল, তারপর বলল, গৌরী মাই লর্ড, গৌরী বেদপ্রকাশ। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা বেদপ্রকাশ যেন এই নাম শুনে দম বন্ধ করে ফেলল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কিছুই বলল না। বিচারক সরাসরি প্রশ্ন করলেন, তুমি কি জানো তোমার বাবার ওপর কী অভিযোগ আছে? হ্যাঁ মাই লর্ড। গৌরীর গলা কাঁপছিল, কিন্তু তা পরিষ্কার ছিল। মানুষ বলছে বাবার ওষুধে আপনার ছেলের পা খারাপ হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। আদালত আবার গুঞ্জনে ভরে উঠল। কেউ ফিসফিস করে বলল, সবাই নিজের বাবাকে বাঁচায়। কেউ বলল, গরিবের কাছে আর অপশানই বা কী আছে। বিচারক টেবিলের ওপর রাখা কলমটি হালকা ঘোরালেন। যদি তুমি মিথ্যে বলো, তমের স্বর আরও ভারী হল, তবে তোমার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। এবার আর কেউ হাসল না, শুধু ফ্যানের ফড়ফড়ানি আর চেয়ারের মৃদু শব্দ। গৌরী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। তারপর বলল, মঞ্জুর মাই লর্ড, যদি আমি মিথ্যে বলি
তবে আপনি যা সাজা দিতে চান দেবেন, কিন্তু যদি আপনার ছেলের পায়ে বিন্দুমাত্র প্রাণ ফিরে আসে তবে বুঝে নেবেন আমার বাবা নির্দোষ। আসলে বেদপ্রকাশ, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই গরিব কবিরাজ, সত্যি মানুষকে গাছগাছড়া দিয়ে সারিয়ে তুলত। সে কোনো হাতুড়ে ডাক্তার ছিল না। তার কাছে মেডিকেল কলেজের ডিগ্রি না থাকলেও প্রজন্মের পর প্রজন্মের জ্ঞান ছিল। জঙ্গল থেকে জড়িবুটি চিনে এনে লেপ, কোয়াত, তেল বা মলম বানানো সবই সে তার বাবা আর দাদুর কাছ থেকে শিখেছিল। গ্রামের মানুষ তাকে বৈদ্যজী বলে ডাকত। কাঁধে ছোট একটা থলে, তাতে শুকনো শেকড়, পাতা আর ছোট ছোট বোতল থাকত। সে গরিবদের কাছ থেকে টাকাও কম নিত, অনেক সময় বিনামূল্যে চিকিৎসা করত। সে গৌরীকে বলতো, ওষুধের চেয়ে দোয়া বেশি কাজে লাগে মা। কিন্তু বিচারক রাঘব মেহরার কিছু পুরনো শত্রু ছিল। রাঘব মেহরা একজন সৎ ও কঠোর বিচারক হিসাবে পরিচিত ছিলেন। তিনি অনেক প্রভাবশালী মানুষের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিছু নেতা, বিল্ডার আর মাফিয়া তাকে ঘৃণা করত। তারা প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল। তারা একটি পরিকল্পনা করল। একজন লোভী কবিরাজকে তারা নিজেদের দলে ভিড়াল। এক রাতে সেই নকল কবিরাজ এক জড়িবুটির নাম করে বিচারককে বলল, এটি দুর্লভ, এটি আপনার ছেলের ইমিউনিটি বাড়াবে। কিন্তু সেই জড়িবুটি দুর্লভ ছিল না, ওটা ছিল ভুল ওষুধ। তারা সেই ওষুধের স্যাম্পল নিজেদের কাছে রাখল। তারপর সঠিক সময়ের অপেক্ষা করা হল। বিচারকের ছেলে আরব একদিন বাড়িতে শরীরে ব্যথার কথা বলল, ক্লান্তি আর হালকা জ্বর। বিচারকের স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন। কেউ একজন পরামর্শ দিল, একজন ভালো কবিরাজ আছে, তাকে ডাকুন না। বাড়ির এক পুরনো চাকর বেদ প্রকাশের নাম নিল। বেদ এলো। সে নাড়ি পরীক্ষা করে সাধারণ জ্বরের জন্য একটা হালকা কোয়াত দিল। সেই রাতেই শত্রুরা সক্রিয় হল। তারা ওই নকল কবিরাজের দেওয়া বিষাক্ত জড়িবুটি নিয়ে বিচারকের বাড়ির চাকরকে হাত করল। শুধুই পাউডারটা দুধের সাথে মিশিয়ে দিবি, বাকিটা আমরা দেখে নেব। চাকরটি লোভ আর ভয়ে রাজি হয়ে গেল। দুধ খাওয়ার পরই আরবের শরীরে বিষক্রিয়া শুরু হল। তার পা ভারী হয়ে এলো। কয়েক ঘন্টার মধ্যে সে দাঁড়ানোর ক্ষমতা হারাল। সকালে হাসপাতাল, টেস্ট, বিভ্রান্তি, সবশেষে রায় এলো প্যারালিসিস। আর দোষ চাপানো হলো ওই গরিব কবিরাজ বেদ প্রকাশের ওপর, কারণ আগের দিন সেই এসেছিল। একজন ডিগ্রিহীন গরিব মানুষের ওপর দায় চাপানোই ছিল সবচেয়ে সহজ। এখন সেই কেস আদালতে চলছিল। বেদপ্রকাশ প্রায় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েই গিয়েছিল। কিন্তু ওই দিন গৌরীর কথাগুলো গল্পের মন ঘুরিয়ে দিল। বিচারক কিছুক্ষণ চুপ থেকে বললেন, কোর্ট এখনই কোনো রায় দেবে না। তিনি উকিলদের দিকে তাকিয়ে বললেন, পরবর্তী শুনানি 1 মাস পর হবে। তারপর গৌরীর দিকে তাকিয়ে বললেন, তুমি আজ থেকে আমার বাড়ি আসবে। আমার ছেলের যা ট্রিটমেন্ট করার করবে, কিন্তু যদি একটিও ভুল চাল চালো বা অবস্থার অবনতি হয় তবে বুঝে নিও তুমি নিজের হাতে তোমার বাবার শাস্তি লিখে দিচ্ছ। আদালতে আবারও শোরগোল শুরু হলো। এক উকিল বললেন, মাইলর্ড, এটা আইনি নয়। বিচারক তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, আমি নিয়ম জানি, এটি ট্রায়ালের অংশ হবে, মেডিকেল রিপোর্ট কোর্টে পেশ করা হবে। আর হ্যাঁ, মেয়েটি একা থাকবে না, আমার বাড়ির ডাক্তার আর কোর্টের একজন পর্যবেক্ষকও সেখানে থাকবে। গৌরী শুধু মাথা নোয়ালো। তার সামনে এখন দুটো জীবন, তার বাবার আর বিচারকের ছেলের, আর দুটোর সুতোই এখন তার হাতে। পরদিন সকাল থেকেই বিচারকের বাড়ির বাইরে পুলিশ, ভেতরে ডাক্তার, নার্স আর সিনিয়র ফিজিওথেরাপিস্ট। এক কোণে শান্ত হয়ে বসেছিল গৌরী। আরব তার ঘরে হুইলচেয়ারে বসেছিল। ঘরের দেয়ালে পুরনো মেডেল, সার্টিফিকেট, ফুটবল আর সাইক্লিংয়ের ছবি। সে আগে খুব চঞ্চল ছিল, এখন সেই দেয়ালগুলোই তার কাছে বিষাদের পাহাড়। গৌরী ধীরে ধীরে ঘরে ঢুকল। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি বলল, ভাইলা। আরব তার দিকে তাকালো, গলায় বিরক্তি। আমি তোমাকে চিনি না, ভাইয়া বলবে না। গৌরী হাসল না, আবার রাগও করল না। শান্ত স্বরে বলল, আপনার বাবা আমাকে ডেকেছেন, আমি আপনাকে আবার দাঁড় করাতে এসেছি। আপনি আমাকে ভাইয়া বলুন, দিদি বলুন বা শুধু তুমি বলুন, তাতে কিছু যায় আসে না। আরব কিছু বলতে গিয়েও থেমে গেল। সে নিজের অবস্থায় এতটাই ভেঙে পড়েছিল যে তর্কে যাওয়ার শক্তিও তার ছিল না। গৌরী তার পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পায়ে কোনো অনুভূতি আছে? আমি যদি হালকা চাপ দেই, বুঝতে পারো? সে ঝুঁকে আঙুল দিয়ে পায়ে চাপ দিল। আরব কিছুক্ষণ পর বলল, খুব হালকা, যেন বহু দূরে কেউ স্পর্শ করছে। কোণে বসে থাকা ডাক্তাররা নোট নিতে লাগলেন। গৌরী জিজ্ঞেস করল, সেদিন যে ওষুধ খেয়েছিলেন সেটার স্বাদ কেমন ছিল? আমার বাবার থেকে ওষুধ নেওয়ার পর কি এমন কিছু খেয়েছিলেন? আরব মাথা নাড়ল, না, তোমার বাবা কোয়াথ দিয়েছিলেন, ওটা তেঁতো ছিল,
কিন্তু রাতে যে দুধটা দেওয়া হয়েছিল সেটার স্বাদ অদ্ভুত ছিল। খাবার পরেই শরীর গরম হয়ে গিয়েছিল। গৌরীর মাথায় এবার সব জট খুলতে শুরু করল। তার বাবার কথা মনে পড়ল। কোনো জড়িবুটির কাজ এতটা তাৎক্ষণিক হয় না যে 1 ঘন্টার মধ্যে কাউকে পঙ্গু করে দেবে, যদি না তাতে অন্য কিছু মেশানো হয়। দিনরাত গৌরী আরবের পায়ে লেত লাগাত, জড়িবুটির কোয়াথ তৈরি করত। তেমন নয় যেমনটা তার বাবার ওপর অভিযোগ ছিল, বরং ডাক্তারদের সামনে মেপে মেপে বানানো কোয়াথ। সে আরবের পায়ে ন্যাসেজ করত, আঙুল, হাঁটু আর কাফ মাসেলে হালকা চাপ দিত। সবার সামনেই চলত এই কাজ। ধীরে ধীরে আরবের পায়ে স্পন্দন শুরু হলো। প্রথমে বৃদ্ধাঙ্গুলি কাঁপল, তারপর আঙুলগুলো সামান্য ভাঁজ হতে শুরু করল। একদিন আরব নিজেই বলল, আজ একটু ঝিনঝিন করছে। বিচারক প্রতি সন্ধ্যায় দরজায় দাঁড়িয়ে সব দেখতেন, ভেতরে আসতেন না, যাতে ব্যাঘাত না ঘটে। তার মুখে আশা আর অপরাধবোধ দুটোই ফুটে উঠত। আশা, হয়তো তার ছেলে ঠিক হবে। অপরাধবোধ, তিনি একজন গরিব কবিরাজকে অপরাধে বানিয়ে দিয়েছিলেন। এক রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, গৌরী রান্নাঘরে জল নিতে গেল। ফেরার সময় হলঘরের কাছ থেকে দুটো গলার আওয়াজ শুনতে পেল। দুজন লোক কথা বলছিল। একজন বিচারকের পুরনো শত্রুর লোক, অন্যজন ওই ঘরের চাকর যে জড়িবুটি মিশিয়েছিল। তারা ভাবছিল সবাই ঘুমিয়ে পড়েছে। তারা হাসতে হাসতে বলছিল, দেখলে তো কেমন এক গরিব কবিরাজকে ফাঁসিয়ে দিলাম, সব ওর জড়িবুটির ওপর চাপিয়ে দিলাম, আসল বিষ তো আমরা মিশিয়েছিলাম, দারুণ প্ল্যান ছিল আমাদের। গৌরীর পা থমকে গেল, তার বুক ধরফর করতে লাগল। সে দেওয়ালের আড়াল থেকে উকি দিয়ে দেখল, হ্যাঁ, সেই চাকর, আর অন্যজন ওই লোক যাকে সে আদালতের বাইরে উকিলের সাথে কথা বলতে দেখেছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে দ্রুত সিদ্ধান্ত নিল। সে নিঃশব্দে পিছিয়ে এসে আরবের ঘরে দৌড়ে গেল। আরব আধা ঘুমেছিল। গৌরী গিয়েই জিজ্ঞেস করল, আপনার ফোন কোথায়? আরব টেবিল থেকে মোবাইলটা দিল। গৌরী ফোনের রেকর্ডার অন করে আবার হলঘরের দিকে গেল। এবার সে আরও কাছে গেল। হ্যাঁ, গতবার যে গুঁড়োটা দিয়েছিলে ওতে তো বাচ্চাটা অলমোস্ট শেষই হয়ে গিয়েছিল। ভালো হয়েছে সময় মতো হাসপাতালে নিয়েছে। বিচারক কত মানুষের কেরিয়ার শেষ করেছে, এখন নিজের ওষুধ নিজেই চেখে দেখুক। প্রতিটি শব্দ রেকর্ডারে বন্দী হচ্ছিল। কিছু সেকেন্ড পর একটা গ্লাস পড়ার আওয়াজ হল। গৌরী সব রেকর্ড করে দ্রুত ঘরে ফিরে এলো। সে ঘরে এসে আরবকে রেকর্ডিংটা শোনাল। আরবের মুখে বিস্ময়, তারপর রাগ আর শেষে যন্ত্রণা। তার চোখ ফেটে জল এলো। তার মানে আমার বাবার দোষ ছিল না? তোমার বাবার ওপর যে অপবাদ ছিল তা মিথ্যে ছিল। তার গলা বুঝে এলো। গৌরী শুধু বলল, সত্যি সামনে এসে গিয়েছে ভাইয়া। পরদিন সেই অডিও আদালতে বাজানো হল। একদম পরিষ্কার কণ্ঠস্বর। ষড়যন্ত্রের প্রতিটি কথা সেখানে ছিল। আদালত কক্ষে তখন পিনপতন নিস্তব্ধতা। বিচারকের চোখ স্ক্রিনের দিকে আটকে ছিল। হঠাৎ তিনি নিজের গাউন খুলে টেবিলে রাখলেন। উঠে দাঁড়ালেন। তার গলা কাঁপছিল। আমি একজন নির্দোষকে সাজা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি নিজের চোখের সামনে থাকা সত্যকে দেখিনি। তিনি প্রসিকিউশনের দিকে তাকিয়ে বললেন, এই টেপ ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে, কণ্ঠস্বর যাচাই করা হবে। তবে প্রাথমিক শুনানিতে এটা পরিষ্কার যে বেদ প্রকাশের ওপর লাগানো অভিযোগ সন্দেহজনক। ফাইনাল রিপোর্ট না আসা পর্যন্ত বেদ প্রকাশকে জামিন দেওয়া হচ্ছে। আর যদি এই টেপ প্রমাণিত হয় তবে আসল অপরাধী ওই দুজন হবে যারা একটি বাচ্চার পা কেড়ে নিয়েছে আর এক নির্দোষের ওপর মিথ্যে অপবাদ দিয়েছে। ওই দুই লোক যারা এতক্ষণ আত্মবিশ্বাসী ছিল তারা ভয় পেয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। পুলিশ ওখানেই তাদের হেফাজতে নিল। বেদ প্রকাশ কাঠগড়ায় দাঁড়িয়ে একদম স্থির হয়েছিল। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, দুঃখ আর স্বস্তির মাঝামাঝি এক হাসি। আদালতের তারিখ এগিয়ে চলল। ফরেন্সিক রিপোর্ট এলো, কণ্ঠস্বর প্রমাণিত হল, বিষাক্ত পদার্থটিও শনাক্ত করা হল। অবশেষে আসল অপরাধীদের সাজা হল। বেদ প্রকাশ মুক্তি পেল। কয়েক সপ্তাহ পরের কথা,
সেই বড় বাড়ি, সেই ঘর, সেই মেডেল, কিন্তু এবার দৃশ্যটা আলাদা। আরাভের হাত বিছানার দুই পাশে রাখা, গৌরী তার সামনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, এক এক কদম। আরাভ তার পায়ে পুরো ভার দিল না, সামান্য একটু ভর দিল। হাঁটু একটু কাঁপল, কিন্তু এবার তার পা সাড়া দিল। সাবধানে সে নিজেকে ওপরে তুলল। মাসের পর মাস সে প্রথমবার কোনো সাপোর্ট ছাড়াই নিজের পায়ে দাঁড়াল। বিচারক দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আরাভ এক কদম এগোল, তারপর দ্বিতীয় কদম। গৌরী তাকে শক্ত করে ধরল না, শুধু পাশে হাত রাখল যাতে পড়ে গেলে সামলাতে পারে, কিন্তু সে পড়ল না। সে হাঁটল, ছোট ছোট কদমে, কিন্তু নিজের পায়ে। বিচারক ভেতরে এলেন, হাঁটু গেড়ে বসলেন। তিনি তার ছেলেকে জড়িয়ে ধরলেন। তারপর ঘুরে বেদপ্রকাশ আর গৌরীর দিকে তাকালেন। বেদপ্রকাশ কোণে দাঁড়িয়েছিল, চোখ ভেজা। বিচারক, যিনি একসময় নিজের পদ আর ক্ষমতার ওপর গর্ব করতেন, তিনি সেই গরিব কবিরাজের কাছে এলেন। ধীরে ধীরে নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলেন। পুরো ঘর স্তম্ভিত হয়ে গেল। আমি আপনাকে সন্দেহ করেছিলাম। বিচারকের গলা ভেঙে এলো। আমি আপনার জড়িবুটি, আপনার জ্ঞান, আপনার সততা সবকিছুর ওপর প্রশ্ন তুলেছিলাম। কিন্তু আজ আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে আপনার হাত আছে, আর আপনার মেয়ের সাহসেরও হাত আছে। বেদপ্রকাশ সঙ্গে সঙ্গে তাকে টেনে তুললেন। না সাহেব, পাঁচ হবেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আপনার অপমান চাই না। গৌরী পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে এখন আর ভয় নেই, আছে শুধু তৃপ্তি। এই গল্প আমাদের শেখায় দারিদ্র্য কোনো অপরাধ নয়। জ্ঞান শুধু ডিগ্রিতে থাকে না, কখনো কখনো তা কোনো ছোট ঘরের মাটিতেও লুকিয়ে থাকে। আর সত্য দেরিতে হলেও জয়ী হয়। যে মেয়েটিকে দেখে আদালতে সবাই হাসছিল, তার সাহস আর বুদ্ধি একজন নির্দোষ বাবার জীবন বাঁচালো, একটি ছেলের পায়ে প্রাণ ফিরিয়ে আনল, আর একজন বিচারককে বিচারের আসল মানে মনে করিয়ে দিল। আপনার যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন, সাহস বয়স দেখে না। কারণ কখনো কখনো এক গরিব মেয়ের একটি কথা, আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি, পুরো সিস্টেমের চিন্তা বদলে দেয়। গল্পটি কেমন লাগলো জানাবেন।